শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প সাইকেল। বৌদি এসে কি করবে? তার দরকার একখানা সাইকেল। সাইকেলের মতো জিনিস হয় না। ঘোড়ার পিঠে সওয়ার হওয়ার মতো করে উঠে পড়লেই হলো। তারপর দুখানা সরু চাকার খেল। এই খেলাটাও বড়ই আশ্চর্যের। পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ে না। ঘটুর দুনিয়াখানা এখন এসে জড়ো হয়েছে সাইকেলে। আর সাইকেলের রকমারই কম নয়। মদনবাবুর ছেলে কুড়োরাম কি জিনিসটাই না কিনেছে। সবুজ রং, নিচু হ্যান্ডেল, যায় যেন পক্ষীরাজ। হরিপদর সাইকেলে একখানা বাহারি বাতি আছে। পিছনের চাকায় তার কল। কলখানা চাকার গায়ে ঠেসে দিলেই হলো। সাইকেল চালালেই টর্চ বাতির মতো আলো। অত বাহারের অবশ্য দরকার নেই ঘটুর। নন্টের মতো পিছনের চাকার রডে একখানা পিচবোর্ডের টুকরো বেঁধে নেবে। চালালে চাকার স্পোকে লেগে শব্দ হবে ফটফট ফটফট, ঠিক যেন মোটর সাইকেল যাচ্ছে। বউয়ের দরকার না থাক, সাইকেলের জন্য বিয়ে করতেও রাজি আছে ঘটু। কিন্তু তাকে সাইকেল দেনেওয়ালা শ্বশুর কি এ তল্লাটে খুঁজে পাওয়া যাবে? হাড় হাবাতে ঘটুকে মেয়েই দিতে চাইবে না কেউ, তো আবার সাইকেল। তা বলে কি ঘটুর বউয়ের অভাব? তা নয়। হাড় হাবাতে মেয়ের বাপ মেলাই আছে। তারা মেয়ে পার করতে পারলেই বেঁচে যায়। ঘটু চাইলে বিয়ের অভাব ঘটবে না, তা ঘটু সেটা চায় না। সে চায় সাইকেল। ব্রজমাস্টার অবশ্য ভরসা দেয়, বলে সাইকেল দেনেওয়ালা শ্বশুর তোরও জুটবে। হাতের কাজটা আর একটু শিখে নে, তারপর দেখবি সাইকেল তো সাইকেল, সঙ্গে সেলাই মেশিন, এমনকি রেডিও অবধি পেয়ে যাবি। শুধু চাইলেই তো হবে না, চাওয়ার মতো পাত্রও তো হতে হবে। ব্রজমাস্টার হচ্ছে এ অঞ্চলের নামকরা টিপকলের মিস্ত্রি। শ্যালো আর টিউবওয়েল বসানোর কাজে তার মতো এ তল্লাটে আর কেউ নেই। ব্রজমাস্টার মরুভূমি থেকেও জল বার করতে পারে। মজুরিটি ন্যায্য, কাজে কোনো তার গাফিলতি নেই। কথার খেলাপ তার হয় না। ব্রজমাস্টারের তাই সারা বছর দম ফেলার সময় থাকে না। শুধু নতুন কল করাই তো নয়, পুরনো কল খারাপ হলে মেরামতির কাজেও তাকে চতুর্দিক থেকে ডাকাডাকি। ব্রজমাস্টারের সাকরেদ হওয়াও চারটিখানি কথা নয়। পিছন পিছন ঘুরলেই হবে না। ব্রজমাস্টার যাকে নেয় দেখে শুনেই নেয়। যারা বেশি খায় বা বেশি ঘুমোয় তারা প্রথমেই খারিজ। একবারে কথা বুঝতে পারে না বা বেশি ফরফর করে তারাও বাতিল। যারা কথা কইতে ভালোবাসে বা নেশা ভাঙ বেশি করে ফেলে তাদেরও কোনো সুবিধে নেই। ব্রজমাস্টার নেয় শুধু কাজের লোক। ঘটু কাজের লোক কি না তা সে নিজেও জানে না। কানাই মণ্ডল হল ব্রজমিস্ত্রির ভগ্নিপদ। ঘটু আজ বছর তিনেক কানাইয়ের তাবেদারি করে যাচ্ছে। সব কাজেরই যে ফল ফলে তা তো নয়। তবে কানাই ঘটুর জন্য এটুকু করেছিল, ব্রজমিস্ত্রির সঙ্গে জুতে দিল তাকে। খোরাকিটা হয়ে যায়, 2-5 টাকা হাতেও থেকে যায়। আপাতত এটুকুই। তবে কাজ শিখে যদি হাত যশ হয় তাহলে হাত উপর করলেই পর্বত। তা ঘটু লেগে আছে, চীনে জোকের মতোই লেগে আছে। কারণ তার যাওয়ার কোনো জায়গা নেই। তাদের সমাজে মা মরলেই বাপ তালুই, অর্থাৎ তখন বাপে আর তালুই মশাইয়ে তফাৎ থাকে না। বাপ আবার বিয়েতেও বসেছে, সুতরাং ওদিকের পাট চুকে বুকে গেছে বলে ধরাই ভালো। পিছনের দিকটার ঝাঁপ পড়ে গেছে বটে, কিন্তু সামনের দিকটা খোলা। ব্রজমাস্টারের হাতের কাজটি নিজের হাতে তুলে নিতে পারলেই হলো। তুলছেও ভালো। গোড়াচাঁদের পাম্প মেশিনে জল উঠছিল না। ব্রজমাস্টার তখন অন্য কাজে ব্যস্ত। বলল, যা দেখিনি, ব্যাপারটা দেখে এসে আমায় বল। ডিফেক্টটা যদি ধরতে পারিস তবে বুঝবো কাজ শিখেছিস। তা গিয়ে দেখে শুনে এসে ঘটু বলল, কেসিং পাইপে ফুটো হয়ে হাওয়া ঢুকে যাচ্ছে, নতুন করে পাইপ বসাতে হবে বলে মনে হচ্ছে। ব্রজমাস্টারও গিয়ে দেখল ঠিক তাই। বলল, ঠিকই ধরেছিস তো। গায়েগঞ্জে গেলে গাহেকের বাড়িতেই থাকা খাওয়া, খাবার দাবারও বেশিরভাগ সময়ই সুবিধের নয়। মোটা ভাত ডাল একটা ঘ্যাট হলেই যথেষ্ট। তবে উঁচু নজরের লোকও কি নেই? মাঝে মাঝে তারাও আছে বলেই ছপ করে পাতে একটা মাছের টুকরো বা একখানা আস্ত ডিম নেমে আসে। তবে সব মিলিয়ে ফুর্তিতেই আছে ঘটু। এক জায়গায় বাঁধা জীবন নয়। এগা ওগা গঞ্জ ঘুরে ঘুরে বেশ কাটে সময়।
তেকাঠির বাঁশ, পুলি, বেঞ্চ বয়ে বয়ে বেড়ানো। সাইকেলের বাড়িটা চাপলো পীরপুরে গিয়ে। পীরপুর বড় জায়গা, মস্ত পীরের দরগা আছে। হরেরাম মুস্তাফির বাড়িতে কাজ হচ্ছিল। বিকেলের দিকটায় একটু ফুরসত পেয়ে মুস্তাফির বাড়ির বাইরের মাঠের ধারে দাঁড়িয়ে ঘটু দেখছিল মুস্তাফির 13-14 বছরের ছোট ছেলেটা সাইকেল চালাচ্ছে। হঠাৎ সেই ছেলেটা তাকে বলল, চালাবে? চালাও। ছেলেটা দেখতে যেমন ফুটফুটে সুন্দর তেমনই বড্ডই ভালো। এরকম ধারা আজকাল কি আর কেউ কাউকে বলে? ঘটু খুব খুশি, কিন্তু সমস্যা হলো সে জন্মে সাইকেল চালায়নি। সে কথা বলতেই ছেলেটা বলল, আরে বাস, তাহলে শিখে নাও, খুব সোজা। কথাটা সোজা হলেও কাজটা সোজা ছিল না। আর সাইকেলও তো সোজা জিনিস নয় মোটেই। কেমন একাত ওকাত হয়ে ঢলে পড়ে। ঘণ্টাতক অনেক কসরত করল ঘটু। 8-10 আছাড় খেলো, শিখতে পারল না বটে, কিন্তু সাইকেল সেই যে তার মাথায় ঢুকলো আর বেরোতে চায় না। উদয়পুরে কাজ হচ্ছে, মহিম মণ্ডলের বাড়িতে শ্যালো বসছে। পাইপ টেনে ক্ষেত বরাবর নিতে হবে, অনেক টাকার কাজ। সন্ধ্যের পর কাজের ছুটি হলো। মহিম মণ্ডল বড় গেরস্থ। সাজবেলায় থামাভর্তি মুড়ি আর কয়েকটা চাকা গুড় পাঠিয়ে দিলে ঝিয়ের হাতে। গুরুপদ, সাধু গায়েন, তারানাথ, পচা, হাদু আর ঘটু গোল করে বসে মুড়ি খেতে। গুড়টার স্বাদ বড় ভালো। গুরুপদ মস্ত মিস্ত্রি, নিজের কারবার খোলার তালে আছে। মুড়ি খেতে খেতে বলল, আর 1002 টাকা পেলেই আমার হয়ে যায়। কি হয়ে যায় সবাই জানে। গুরুপদের বাড়ি জমি মহাজনের কাছে বাধা আছে। খেটে পিটে রোজগার করে কর্জটা মেরে এনেছে প্রায়। বাড়ি জমি ছাড়াতে পারলেই গুরুপদ নিজে ব্যবসা করবে। কাজও জানে ভালোই। ঘটু বলল, তা 2000 হতে আর কতদিন লাগবে মনে হয়? মেরে কেটে 2 মাস, তারপর তো তুমি রাজা। গুরুপদ উদাস সুরে বলল, ধুর, রাজা গজা আবার কিরে? বাপ পিতে মোর ভিটে, সেটুকু রক্ষে করতে পারলেই যথেষ্ট। কুলাঙ্গার বলেই না বাধা রেখেছিলাম। তা ওই ভিটেটুকু আর 3 বিঘের চাষ ছাড়া আর কি আছে যে রাজা হব? তবে এটুকু হাতে এলে একটা মনের জোর হয়, তখন লড়া যায়। পাম্প মিস্ত্রির কাজই করবে তো? তাছাড়া আবার কি? একটু টাকা পয়সা হলে একখানা মুদির দোকান দেওয়ার ইচ্ছে আছে। বউ সেটা চালাবে। আমাদের গায়ে মুদির দোকান তেমন নেই। হরিসাউয়ের একখানা দোকান আছে বটে, কিন্তু লোকটা বড় ক্যাঁচালে। কেউ তাকে তেমন পছন্দ করে না। সাধু গায়েন মুড়ি চিবোতে চিবোতে বলে, তাও তো তোমার একখানা বাড়ি আছে, আমার তো তাও নেই। যাও বা ছিল, তা সব বেচে বুচে দিয়ে সেবার মায়ের চিকিৎসা করালাম, তা মাও বাঁচল না। ঘটু বলল, তাহলে তোমার পরিবার থাকে কোথায়? সে অনেক বৃত্তান্ত। নবদাস নামে এক গেরস্থ বাড়িতে আমার বউ কাজের লোক। তা সেই বাড়িতেই গোয়ালঘরের পাশে একখানা লাকড়ির চালায় থাকে। জায়গা মোটেই নেই, সেখানে আবার আমার থাকা বারণ। দিনমানে গিয়ে দেখা করা যায়, সন্ধ্যের পর আর নয়। বর্ষাকালে ঘরে 1 হাঁটু জল হয়, তার মধ্যেই বউ 2 বাচ্চা নিয়ে থাকে কোনো ক্রমে। তারানাথ খুব হাসছিল, বলল, এই জন্যেই তো বিয়েটা করিনি। বোনের বিয়ে দিতে গিয়ে সব ফর্সা হয়ে গেল। দাঁতে কুটো চেপে এই পড়ে আছি মাস্টারের সঙ্গে। মাস্টার যদি কোনো দিন পেঁচুতে লাথি মেরে তাড়ায়, তাহলেই হয়ে গেল। গুরুপদ বলল, আহা, একা বোকা মানুষের আর চিন্তা কিসের? নিজের একখানা পেট, ও ঠিক চলে যাবে। কাজও শিখেছিস তো। এ কাজের ভরসা কি বলো? লাইনে মিস্ত্রি কিছু কম আছে? আর একা বোকাই কি আর চিরকালটা থাকার ইচ্ছে ছিল? ওরে কলের মিস্ত্রির ভাত মারে কে? লেগে থাকলে কখনো না খেয়ে তুই মরবি না। পচা আর হাদুর বয়স কম, তাদের বিয়ে টিয়ে হয়নি, তবে সংসারের খাই আছে। তারা এদিকে মুড়ি খেতে খেতে হিন্দি সিনেমার গল্প করছিল। পরশু রাত্রিরেই একখানা মেরে এসেছে ভিডিও হলে। পচা মুড়ি খেতে খেতেই সেই ছবির একখানা হিট গানের কলি গলায় খেলানোর চেষ্টা করছিল। ঘটুর বয়স পচা বা হাদুর মতো কম নয়, তার এখন 22 চলছে। সেও একা বোকা লোক, তারও থাকার জায়গাও নেই, কিন্তু সেসব নিয়ে তার কোনো মাথা গরম হয় না। চোখ বুঝলেই সে একখানা সাইকেল চোখের সামনে ভাসতে দেখে। মানুষ মেলা যন্ত্র আবিষ্কার করেছে বটে, কিন্তু সাইকেল হলো একেবারে গন্ধমাদন, নির্ঝঞ্ঝাট জিনিস।
পাই পাই করে উধাও হয়ে যাও, আবার সময় মতো ধীরে সুস্থে ফিরে এসো। তা গুরুপদ যদি মাস্টারকে ছেড়ে নিজের ব্যবসা খোলে, তাহলে একটা জায়গা খালি হবে। সেই জায়গায় উঠবে সাধু গায়েন। সাধু গায়েনের জায়গায় এক ধাপ উঠবে তারানাথ। তখন ঘটুর চাকরি পাকা হবেই। চাকরি পাকা হলে মজুরিও বাড়বে। মজুরি বাবদে ব্রজ মাস্টারের কিছু গণ্ডগোল আছে। ব্রজ মাস্টার একটা মোটা হিসেবে খদ্দেরের কাছ থেকে টাকা নেয়, কর্মচারীদের দেয় নিজের হিসেব মতো। গুরুপদ বা সাধু গায়েন যা পায় তারানাথ তা আবার পায় না। তা সে হতেই পারে, পুরনো লোক বলে কথা, কিন্তু সেই হিসেবে পচা বা হাদুর চেয়ে বেশি পাওয়ার কথা ঘটুর, কেননা সে ওদের চেয়ে মাস ছয়েকের পুরনো। কিন্তু কে সে কথা বলতে যাবে? তবে মাস্টার খুব একটা মন্দ লোক নয়, কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার কখনো করে না, ধর্মভীরুও আছে, আর খুব কাজ পাগল লোক। গা দেশে সন্ধ্যের পর আর কিচ্ছুটি করার থাকে না। মুড়ি খেয়ে গুরুপদ বারান্দার এক কোণে মাদুর বিছিয়ে শুয়ে পড়ল। সাধু গায়েন আর তারানাথ বসে বসে নানা সুখ দুঃখের কথা ফেঁদে বসল। পচার হাদু পেরিয়ে পড়ল ফের ভিডিও দেখবে বলে। উদয়পুর থেকে মাইলটা কুজিয়ে গেলেই মেহেরগঞ্জে আজ হাট, ভিডিও সেখানেই আছে। পচা একবার আলগোছে জিজ্ঞেস করলো বটে, যাবে নাকি ঘটুদা? ঘটুর ইচ্ছে হলো না। ঝাড়পিট আর অ্যাকশন আর নাচাগানা সবসময় তার ভালো লাগে না, বরং চোখ বুজে একখানা স্বপ্নের সাইকেলে সওয়ার হলে অনেক ভালো লাগে। সাইকেলখানা দিব্যি দেখতে পাচ্ছিল ঘটু। শ্যাওলার মতো সবজে রং, ছকছকে কেরিয়ার, গোল ডিবের মতো বেল, একটু নিচু হ্যান্ডেল, সাই সাই করে যাচ্ছে পাকা রাস্তা ধরে। সিটের ওপর ঘটু। ব্রজ মাস্টার আর মহিম মণ্ডল কথা কইতে কইতে ভিতর বাড়ি থেকে বেরিয়ে এলো। ব্রজ মাস্টার কথা বলছিল, এত তাড়াতাড়ি কি এসব কাজ হয় মহিমবাবু? সবে তো বাঁশ টাস লাগানো হলো, এরপর বড় পাইপ ঢুকবে, তারপর জলের পাইপ, চারটিখানি কথা তো নয়। আজ শনিবার, সামনের শনিবারের আগে তো হচ্ছেই না, যদি তাও হয়। মহিমমণ্ডল ঠাট্টা গলাতেই বলল, সবই বুঝি হে ব্রজ, বলছি তো 3 গুণ মজুরি দেব, করে দাও। মেয়ের বিয়েটা হুট করে ঠিক হয়ে গেল কি না, বুধবার তো বিয়ে, তুমি বুধবার সকালের মধ্যে কাজ সেরে দাও। বুধবার? সে তো অসম্ভব মহিমবাবু, 300 ফুটের ওপর পাইপ ঢোকানো কি চারটিখানি কথা? তুমি ওস্তাদ লোক, মন করলে কি না পারো, দিনরাত কাজ করলে হয়ে যাবে, মজুরি 4 গুণ দেব। টাকা বাড়ালেই তো হবে না, এগুলো তো মানুষ, মেশিন তো নয়। 4 দিন টানা 24 ঘন্টা কাজ করলে যে মরে যাবে। আমার সম্মানটা রাখো মাস্টার, পাত্রপক্ষ বড় লোক, তাদের কথার নড়চড় নেই। পাত্র গোরক্ষপুর থেকে এসেছে, বিয়ে করে শুক্রবার বৌভাত সেরেই চলে যাবে কাজের জায়গায়। এ পাত্র হাতছাড়া হলে তো চলবে না। কি মুশকিল, পাত্র হাতছাড়া হতে যাবে কেন? হোক না বিয়ে, আমরা না হয় বিয়েটা ফাঁক রেখে 2 দিন পরেই কাজ করব। আহা, আমি যে শ্যালো বসালুম তা তাদের দেখাতে হবে না? তারা বড় লোক, কিন্তু আমিই কম কিসে? শ্যালোতে ভটভট জল উঠবে, ট্যাঙ্কে জমা হবে, হুড়ুর করে পাইপ দিয়ে পড়বে, দেখে তাদের চোখ ট্যাড়া হয়ে যাবে। তবেই না। এ যে বড় মুশকিলে ফেললেন মশাই, আমি রাজি হলেও আমার লোকেরা কি রাজি হবে ভাবছেন? ডাকো তাদের, মজুরি 4 গুণ তো পাবেই, তার ওপর আমি প্রত্যেককে 200 টাকা করে বকশিস দেব। সাধু আর তারানাথের বাক্যালাপ থেমে গেছে। গুরুপদও উঠে বসেছে অন্ধকারে। তারানাথ চাপা গলায় বলল, শুনলে? গুরুপদ বলল, শুনলাম। সাইকেলের দরদাম জানে না ঘটু, 200 টাকায় কি হয়? হোক না হোক। সাইকেলটা যেন আবডাল থেকে খুব খুশির ঘন্টি বাজাতে লাগলো। সে এসে পড়তে চাইছে। মাস্টার হাঁক মারল, গুরুপদ, ও গুরুপদ, একবার আয় তো এদিকে ভাই। গুরুপদ উঠে পড়ল, সঙ্গে সাধু গায়েন আর তারানাথ। ঘটু গুরুতর কথায় থাকে না, তবে আড়ালে কান খাড়া করে রইল সে। এই যে গুরুপদ, বাবু কি বলছে শোন। পারবি 4 দিনে কাজ তুলে দিতে? 10 দিনের কাজ 4 দিনে? ও বাবা! মহিমমণ্ডল বলল, বাপু হে, হওয়ার কথাটা ভাবো, না হওয়ার কথাটা ভেবো না। 10 দিনে পারলে 4 দিনেও পারা যায়, খাটুনিটা বাড়িয়ে দেবে। আগে মানুষের শরীর তো।
মানুষ কি কম কিছু করছে? পাহাড়ে উঠছে, সমুদ্র পেরোচ্ছে সাঁতরে, আরও কত কথা শুনি। আমার যে সম্মানের প্রশ্ন হে। আগে মজুরিটা কত দেবেন? যা পাও তার 3 গুণ, আর 200 টাকা করে বকশিস। মাপ করবেন, ওতে পারবো না। কত চাও? মজুরি 4 ডবল করুন, আর হাতে হাতে 300 করে টাকা। সুযোগ বুঝে বাড়াচ্ছ হে। আজ্ঞে না, শরীরের রসকস নিংড়ে দিতে হবে যে। 4 দিন না ঘুমিয়ে জিরিয়ে কাজ করলে মানুষের কি অবস্থা হয় তা তো জানেন। মহিমমণ্ডলের পয়সা আছে, পয়সার গরমও আছে। হঠাৎ হুঙ্কার দিয়ে উঠল, তাই পাবে, লেগে পড়ো। বুধবার বেলা 12টার মধ্যে কাজ সারা চাই। জামাই আসবে 5:30টায়। তার আগে এমন করে সব সারতে হবে যেন সদ্য হয়েছে বলে বোঝা না যায়। তা হয়ে যাবে। আজ রাত থেকেই শুরু করে দাও। আমি ইলেকট্রিক মিস্ত্রি সাধনকে খবর দিচ্ছি, সে এসে একটা ডুম জ্বালানোর ব্যবস্থা করে দিক লাইন টেনে। যে আজ্ঞে। ও ঘটু, পচার হাদুকে দৌড়ে গিয়ে ফিরিয়ে নিয়ে আয়, বেশি দূর যায়নি বোধহয়। তারানাথের হাঁক শুনে ঘটু উঠে ছুটল, আর ছুটতে ছুটতে তার মনে হলো এই অবস্থায় একখানা সাইকেল থাকলে, আহ, শুধু প্যাডেল মারো আর উড়ে যাও। পচার হাদু গা পেরোনোর আগেই ধরে ফেলল ঘটু। বৃত্তান্ত শুনে তারা পড়ি কি মরি করে ছুটে এলো। সাজো সাজো রব। মহিমমণ্ডল ভারী খুশি হয়ে বলল, এই তো চাই, ভালো করে কাজ করো বাবা সকল, আজ রাতে খাসির মাংস খাওয়াবো। ব্রজ মাস্টার হাত জোর করে বলল, ওটি করবেন না। গুরুভোজন হয়ে গেলে সবাই ঢুলবে, কাজ আর এগোবে না। বরং রুটি তরকারিরই ব্যবস্থা করুন। উন পেটে থাকলে রাত জাগতে সুবিধে হয়। পূবের আকাশে সূর্যি ঠাকুরের মতো মাংসটা উদয় হচ্ছিল, কিন্তু অস্তও হয়ে গেল। বেজার মুখে ঘটু কাজে নেমে পড়ল। কাজও বড় সোজা নয়। কার্তিক মাস হিমেল হাওয়া দিচ্ছে। দুখানা ডুমের আলোয় বড় বড় ছায়া ফেলে তারা কেসিংয়ের পাইপ পুঁততে লাগল। হ্যামার মারতে মারতে হাদু, পচা আর ঘটুর গা ঘেমে গেল কয়েক মিনিটেই। তা ঘামুক, মণ্ডলের পোতো পুষিয়ে দিচ্ছে। ভোর হতে না হতেই 4খানা পাইপ নেমে গেল নিচে। ব্রজ মাস্টার একখানা ঢিবির ওপর বসে দেখছিল সব। বলল, এবার যাও, চোখে মুখে জল দিয়ে একটু জিরিয়ে নাও। মুড়ি টুড়ি যা জুটবে খেয়ে 2 ঘন্টা ঘুমোও। একেবারে না ঘুমোলে শরীর তো আর দেবে না, কাজটা তোলা চাই। শরীর পাত হয়ে গেলে কাজ আবার তুলবে কে? মুড়ি এলো, সঙ্গে সেই গুড় তো আছেই। মণ্ডলের পো 1 ধামা বেগুনিও পাঠিয়েছে গরমা গরম। কিন্তু ব্রজ মাস্টার বেগুনির থামা সরিয়ে দিল। বলল, ও জিনিস চলবে না, খাটুনির পর এসব ভাজাভুজি পেটে গেলে আর দেখতে হবে না। শেষ অবধি দয়া পরবশ হয়ে 2খানা করে দিল। দুপুর অবধি কাজ অনেকটাই এগোলো। দুপুরে যখন পেটে আগুন জ্বলছে খিদে, তখন যা জুটল তা ব্রজ মাস্টারের হুকুমেই। তেঁতোর ডাল, একটা ঘ্যাঁট আর ভাত, সঙ্গে আলু সেদ্ধ। ব্রজ মাস্টার বলল, গুরুপাক খেলে শরীর আর দেবে না, উন খাওয়াই ভালো। কাজ তুলে দে, তারপর বিয়ের ভোজ তো আছেই। খাওয়ার পর ফের ঘণ্টাখানেক ঘুমিয়ে নিলে তারা। তারপর ফের কাজ। পাইপ নামছে, কাজ এগোচ্ছে। তবে রাতের মধ্যেই ঘটু বুঝতে পারল শরীরের নাম মহাশয়। চোখে ঢুলুনি, হাতে পায়ে সেই জোর আর নেই। 300 টাকা আর 3 ডবল মজুরিতে তার সাইকেলখানা হয়ে যাবে, এই আশায় হ্যামার মারতে লাগলো ঘটু। গুরুপদ খাটছে 2000 টাকার খানিক উসুল করবে বলে। সাধুগায় বউকে উঞ্চবৃত্তি থেকে রেহাই দেবে। তারানাথ বিয়ে বসবে, পচা আর হাদু টাকাটা ওড়াবে ইচ্ছে মতো। কিছু বাড়িতেও তারা দেবে থবে। নানান ধান্দায় মহিমমণ্ডলের শ্যালো নামছে মাটির গভীরে। সোমবার উদয়পুরের হাট। মহিমমণ্ডলের বাড়ির পাশের মাঠ থেকেই হাটের শুরু। রবিবার বিকেল থেকেই ব্যাপারীরা এসে হাজির হচ্ছিল পিলপিল করে। সোমবার সকালে হাঁকে ডাকে জমজমাট। খাওয়াটা তেমন জুতের হচ্ছে না, বুঝলে? আরে খাটলে পিটলে একটু পোস্টাইও তো চাই। এই বলে পচা আর হাদু যখন ব্রজ মাস্টার সকালে মাঠপানে গেছে, তখন হাটে গিয়ে ভরপেট ঘুগনি মেরে এলো। মহিমমণ্ডলের 4টে মোষ আর 12টা গরু। পেছনের উঠোনে সকাল বিকেল যখন দোয়ানো হয়, তখন মচ্ছপ লেগে যায়। পচা আর হাদু এক ফাঁকে গিয়ে 1 ঘটি করে মোষের দুধ কাঁচাই গিলে এলো। রাখার লোকটা দিল, কারণ বাবুর গুরুতর কাজ হচ্ছে। মিস্ত্রিরা যান কয়লা করে খাটছে, না দেবেই বা কেন? বিকেলের মধ্যেই দুজনের পেট নামলো সাংঘাতিক।
কাজ করবে কি? হাতের জলই তো শুকোয় না। তার ওপর তারানাথের এলো কম্প দিয়ে জ্বর। এহ, এ যে তীরে এসে তোরই ডুবতে বসলো দেখছি। বলে মুখ বেজার করল ব্রজমাস্টার। মহিমণ্ডল বলল, গতরে খাটার লোক দিতে পারবো, তবে তারা এ ব্যাপারে আনাড়ি, তাই দিন, কাজ তো চালাতেই হবে। দুটো মুনিশ আর ঘটু মিলে ফের লেগে পড়ল। সোমবার মাঝরাতে কেসিংয়ের পাইপ ৩০০ ফুট নামল বটে, কিন্তু ঘটুর তখন হাতে পায়ে আর সাড়া নেই। মাঝখানের পাইপ নামানো সাবধানের কাজ। রেঞ্জ দিয়ে ঠিকমতো আটকে না রাখলে একখানা পাইপও যদি পিছলে ভিতরে পড়ে যায় তো চিত্তির। সব পরিশ্রমই বৃথা হয়ে যাবে। এ কাজ আনাড়ি দিয়ে হওয়ার নয়। জ্বর গায়ে তারানাথ এসে হাত লাগালো। পচা আর হাদুও লেগে পড়ল ফের। হাদু চুপি চুপি ঘটুকে বলল, আমার ঠাকুরদা রক্ত আমাশায় মারা গিয়েছিল। আমারও সেটাই হয়েছে। তলপেটে বড় যন্ত্রণা। ৭-৮ ঘন্টা খাটার পর ২ ঘন্টা করে ঘুমোচ্ছে তারা, কিন্তু তাতে শরীরের আলিস্যি যাচ্ছে না। পাইপ নামানোর সময় রেঞ্জ ধরা হাত দুখানা থরথর করে কাঁপছিল ঘটুর। দাঁতে দাঁত চেপে ধরে রইল। চোখ বুঝলেই সাইকেল। সাইকেলখানা দেখতে পেলেই বুকখানা যেন ভরে যায়। নিচু হ্যান্ডেল, শ্যাওলা সবজে রং, ঝকঝকে কেরিয়ার। হঠাৎ করে একটা শব্দ হওয়ায় চটকা ভাঙল ঘটুর। সবাই চেঁচাচ্ছে, গেল গেল গেল। রেঞ্জ তার ঘুমন্ত হাত থেকে আলগা মেরে পাইপ সরসর করে নেমে যাচ্ছিল। ঘটু প্রাণ হাতে নিয়ে ২ হাতে সাপটে ধরল পাইপ। কাদা জলে পিছল হাত আর ৪খানা জোরের ভারী পাইপ ধরে রাখতে হাতের জোর চাই। তবু ধরে রইল ঘটু। অন্য সবাই হাত না লাগালে হয়ে যেত। না, ব্রজমাস্টার বকল না, বরং বলল, ওর আর দোষ কি, শরীর বলে কথা। ও ঘটু, যা, বরং জর্দা দিয়ে একটা পান খেয়ে আয়, ঘুমের চটকাটা যাবে। পান আর খেতে হলো না। ২খানা হাতের তেলোর দিকে চেয়ে ঘটু জল ভরা চোখে দেখল হাত ২খানা ছড়ে কেটে একসা। ভারী পাইপ ধরে রাখতে গিয়ে কেসিংয়ের কানায় চেপে গিয়ে গর্ত হয়ে কেটেছে পাঞ্জার তলার দিকটা। কলের মতো রক্ত পড়ছে। সাধু গায়েন রেঞ্জটা নিজের হাতে নিয়ে বলল, যা, ঘাসটা থেতো করে লাগা। তাই লাগালো ঘটু। বাবু ভাইদের হাত হলে ভোগাতো। মিস্ত্রির হাত বলে তেমন গা না করলেও চলে। তবে বসে থাকতে ভয় হচ্ছে ঘটুর। মহিমণ্ডল যদি কথা তোলে, আমার মুনিশ খাটছে, তোমার লোক বসে আছে, আমি মজুরি কাটবো, মুনিশ দুটোকেও তো দিতে হবে, তারা তো মাগনা খাটছে না। কথাটা তারানাথের কানে দিল ঘটু। তারানাথ বলল, না রে, মহিম দিলদরিয়া লোক, কাটবে না। মঙ্গলবার রাতে যখন পাইপ নেমে গেল আর মুখ সিল করা হলো, তখন ঘটুর হাতে বড় বড় ফোসকা। লেবু কাটা দিয়ে ফোসকা গেলে মরা চামড়া সরিয়ে দিল সে নিজেই। তারপর বিষহরি তেল লাগালো। গরিবের হাত এতেই সারে, না সারলে কি চলে? সারা রাত জল ঢালা হলো পাইপে। প্রথমে গোবর গোলা, তারপর সাদা জল। পাম্প চালিয়ে জল বের করা হতে লাগলো। সবাই টান টান। জলের প্রেশার যেমন ঠিকমতো মোটা নালে ওঠে কি না ওঠে। বুধবার ভোরবেলা ভগবতী মহিমণ্ডলের পাইপ বেয়ে উঠে এলো ফুরফুরে জল, পরিষ্কার ঝকঝকে। বিয়েবাড়ির তুমুল হৈ হৈয়ের মধ্যেও মহিম ছুটে এসে পিঠ চাপড়ে দিল ব্রজমাস্টারের। কাজ দেখালে বটে বাপু, তাজ্জব। জল ট্যাঙ্কে উঠে যাচ্ছে ডিজেল পাম্পে। বিয়েবাড়ি ভাসাবাসি। কাজ শেষ করে তারা বাইরের দিককার ঘরের বারান্দায় বসে আছে পাশাপাশি। সামনের ফাঁকা মাঠে রাতারাতি মস্ত ম্যারাপ বাঁধা হয়ে গেছে। এই ম্যারাপের নিচেই সাজবেলায় বিয়ের আসর বসবে। মণ্ডলের পো জামাইকে ঢেলে দিচ্ছে, স্কুটার, টিভি, আরও কত কি কি সব। জামাইও জম্পেশ, মস্ত চাকরি। কাজের মেয়ে বলে গেছে, আজ মুড়ির সঙ্গে গরম বোঁদে দেয়া হবে, আর 2খানা করে সন্দেশ আর বেগুনি। কিন্তু কারোরই তেমন গা নেই। শরীর নিংড়ে দিতে হয়েছে গত 4 দিনে। কাজটা উঠে গেছে, এই যে একটা ভালো খবর। গুরুপদ হিসেব কষছিল, কষে বলল, আরও 1000খানেক হলেই হয়ে গেল। সাধু গায়েন দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে বসেছিল। বলল, আমার এখনো ঢের দেরি। যতীন মজুমদারের জমিটা 2.5 কাঠা, তাও 10,000 চাইবে। এইসব কথাবার্তা হচ্ছিল। সকলেরই দমসম অবস্থা, গড়িয়ে নিতে পারলে হয়। হঠাৎ একটা শোরগোল মতো শোনা গেল ভিতর বাড়ি থেকে। গুরুপদ সোজা হয়ে বসে বলল, গোল কিসের? তারানাথ বলল, বিয়েবাড়িতে অমন একটু হয়, আত্মীয়স্বজনদের মধ্যেই পুরনো খাট থাকে কি না। একটু বাদেই হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো ব্রজমাস্টার।
ওরে সর্বনাশ হয়েছে, বাবুর মেয়ে পালিয়ে গেছে। সবাই সোজা হয়ে বসল। ব্রজমাস্টার উত্তেজিত হয়ে বলল, সকালে কুয়ো পাড়ে মুখ ধোয়ার নাম করে গিয়েছিল। সেখানে একটা ছোকরা সাইকেল নিয়ে তৈরি ছিল, রডে তুলে নিয়ে হাওয়া। তারানাথ বলল, তাহলে তাহলে কি হবে? কি আর হবে, মহিমবাবু মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। গিন্নি তো মূর্ছা গেছেন। চারিদিকে লোক গেছে মেয়ে খুঁজতে, কিন্তু খুঁজে পেলেও লাভ নেই। পাত্রপক্ষ গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছিল, তারাও জেনে গেছে। বিয়ে ভেস্তেই গেল ধরে নাও। ঘটু উঠে সোজা হয়ে বসে বলল, সাইকেল? ব্রজমাস্টার অবাক হয়ে বলে, সাইকেল? সাইকেলের কথা উঠছে কেন? ঘটু একগাল হেসে বলল, সাইকেলের কথাই তো বললেন, সাইকেলে করেই তো পালিয়েছে। হ্যাঁ, তাতে কি? ঘটু উজ্জ্বল চোখে চেয়ে রইল। একখানা সাইকেল হলে কত কিনা করা যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প সাইকেল এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।